প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল বিশ্ববিদ্যালয় আর হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। তো সেক্ষেত্রে কাদেরকে আপনি বিসিএস এ এগিয়ে রাখবেন, নাকি পরিশ্রমে সবাই সমান হতে পারে এই বিসিএস? আসলে বিসিএস এর এমন একটা প্ল্যাটফর্ম, বাংলাদেশের অন্যান্য চাকরির চেয়ে বিসিএস এর বাংলাদেশের সব চাকরি মানে এই প্ল্যাটফর্মটা হচ্ছে সবার জন্য সেম, মানে ইকুয়ালি ট্রিট করে। এখানে আমি পাবলিক ভার্সিটি নাকি প্রাইভেটের নাকি ন্যাশনালের, ইট ডাজন্ট ম্যাটার। এখানে ম্যাটার হচ্ছে আমি সঠিক পরিশ্রম করতেছি কিনা। আমি যখন এখানে বিসিএস এ আমি সময় দিচ্ছি 2 থেকে 3 বছর, ওই সময়টা আমি কিভাবে কাজে লাগাচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি নাম? আমার নাম মোহাম্মদ সালমান ফার্সি। হ্যাঁ, 33তম বিসিএস। আমি আগে 41তম বিসিএস ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারের সুপারিশপ্রাপ্ত ছিলাম। আপনার বিশ্ববিদ্যালয় কোনটা ছিল? বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, গুটেক্স। তো সেখান থেকে আপনি ক্যাডার কেন হতে গেলেন? এখানে তো আপনাদের জন্য আরো অপরচুনিটি ছিল, বিশাল টাকা কামানোর জায়গা ছিল। হ্যাঁ, টেক্সটাইল থেকে বের হওয়ার পরে আমি 1 বছর টেক্সটাইলে জব করছি। তো 1 বছর টেক্সটাইলে জব করার পরে মনে হলো যে না, একটু সরকারি চাকরির দিকে ট্রাই করি, যেহেতু সুযোগ আছে, সময় সুযোগ দুইটাই আছে। কারণ আমার যে প্ল্যান ছিল যে সরকারি চাকরিতে আসি, যদি নাও হয় আমি আবার আমার সেক্টরে ব্যাক করার আমার সুযোগ আছে। যেহেতু আমি ওখানে 1 বছর চাকরি করেছিলাম, 1 বছর এক্সপিরিয়েন্স ছিল, তো আমার একটা ব্যাকআপ ছিল যে আমি যদি এখানে সরকারি চাকরি যদি কিছু নাও হয় আমি আবার আমার সেক্টরে ফিরে যাব। আপনি তো সফল হয়েছেন। হ্যাঁ, ইনশাল্লাহ। নতুন যারা প্রিপারেশন নেবে তাদের বেলায় তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন, তো কিভাবে? নতুনদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা যে বিসিএস এর জার্নিটা হচ্ছে অনেক লং একটা জার্নি। যে দেখা গেছে যে একটা বিসিএস শেষ হইতে মোটামুটি 3 বছর সময় লাগে। সো বিসিএস এর আসতে গেলে ফার্স্টে হচ্ছে মাইন্ডসেট থাকতে হবে, যে একটা প্রপার মাইন্ডসেট যে আমি এনি হাউ আমার শেষ পর্যন্ত আমি এটা দেখে ছাড়বো যে আমার শেষ বিসিএস পর্যন্ত আমি দিব। অনেকে দেখা গেছে ফার্স্ট বিসিএস এ হয়, অনেকে সেকেন্ড হয়, অনেক ম্যাক্সিমাম আমার সাথে অনেক কলিগ আছে যে 4বার 5বার দিয়ে ক্যাডার হওয়া। সো মাইন্ডসেট ঠিক করতে হবে যে আমি আমার এটা শেষ দেখে ছাড়বো। আরেকটা হচ্ছে যে ধৈর্য, পরিশ্রম এবং যে কনফিডেন্স, যেটা আত্মবিশ্বাসটা ধরে রাখতে হবে। পড়াশোনা করা উচিত বলে মনে করেন? এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে। অনেকের দেখা গেছে যে একটা পড়া 4 ঘন্টায় যে পড়তে পারে, এই পড়াটা আরেকটা ক্যান্ডিডেটের 6 ঘন্টাতে বা 8 ঘন্টা লাগতে পারে। হ্যাঁ, এটা যার যার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা হচ্ছে যে যখন প্রিপারেশন নেওয়ার সময় একটা ক্যান্ডিডেট নিজেই বুঝবে যে আমাকে কতক্ষণ পড়তে হবে। এটার ফিক্সড কোনো ইয়ে নেই যে 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, বাট মোটামুটি যদি ফ্রি থেকে প্রিপারেশন নেয় তাহলে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করা উচিত বলে আমি মনে করি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল বিশ্ববিদ্যালয় আর হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। তো সেক্ষেত্রে কাদেরকে আপনি বিসিএস এ এগিয়ে রাখবেন, নাকি পরিশ্রমে সবাই সমান হতে পারে এই বিসিএস? আসলে বিসিএস এর এমন একটা প্ল্যাটফর্ম, বাংলাদেশের অন্যান্য চাকরির চেয়ে বিসিএস এর বাংলাদেশের সব চাকরি মানে এই প্ল্যাটফর্মটা হচ্ছে সবার জন্য সেম, মানে ইকুয়ালি ট্রিট করে। এখানে আমি পাবলিক ভার্সিটি নাকি প্রাইভেটের নাকি ন্যাশনালের, ইট ডাজন্ট ম্যাটার। এখানে ম্যাটার হচ্ছে আমি সঠিক পরিশ্রম করতেছি কিনা। আমি যখন এখানে বিসিএস এ আমি সময় দিচ্ছি 2 থেকে 3 বছর, ওই সময়টা আমি কিভাবে কাজে লাগাচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। অনেক আছে যারা ন্যাশনাল থেকে, প্রাইভেট থেকে, ফরেন ক্যাডার হয়, অ্যাডমিন ক্যাডার হয়, পুলিশ ক্যাডার হয়, মানে প্রথম সারির ক্যাডার, ট্যাক্স ক্যাডার, কাস্টম ক্যাডার, সবাই এখানে দেখা গেছে ন্যাশনাল থেকেও আসে, প্রাইভেট থেকেও আসে, পাবলিক থেকেও আসে। এখানে ম্যাটার করে হচ্ছে যে এই বিসিএস এর জার্নিতে তার পরিশ্রমটা কীরকম হচ্ছে, সে কীরকম এফোর্ট দিচ্ছে। বিশ্ববিদ্যালয় ডাজন্ট ম্যাটার হচ্ছে আপনি কি পরিমাণ এফোর্ট দিতে। হ্যাঁ, আমার এফোর্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আপনার হচ্ছে একজন নেত্রকোনা সরকারি কলেজ, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তো সেক্ষেত্রে ওইখান থেকে তো সে প্রপার গাইডলাইনটা সে পাবে না। তার বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা সুবিধা হচ্ছে ওইখানে বড় ভাইরা থাকে বা অ্যাভেলেবল ক্যাডাররা থাকে, তো সেক্ষেত্রে একটা গাইডলাইন পায়। আপনার ক্ষেত্রে, আপনার গাইডলাইনের ক্ষেত্রে আপনার কি ছিল আসলে? আমার গাইডলাইনের ক্ষেত্রে আমি আমার বড় ভাইদের কাছ থেকে আমি নিয়েছিলাম যে যারা হচ্ছে এক্সপিরিয়েন্স ছিল। গাইডলাইনের ক্ষেত্রে আমার একটা নতুনদের ক্ষেত্রে আমার একটা পরামর্শ হচ্ছে যে গাইডলাইন অবশ্যই তাদের কাছ থেকে নিতে হবে যারা হচ্ছে এই জার্নিটাতে সফল হয়েছে বা এই জার্নিটাতে আছে। হ্যাঁ, আমরা অনেক সময় গাইডলাইন নেই ওদের কাছ থেকে যারা হচ্ছে এই লাইনে নাই অথবা অনেক আগের ক্যাডার হয়েছিল। এখন আমি যদি একটা 25 বা 30তম বিসিএস এর ক্যাডারের কাছ থেকে আমি সাজেশন নিই, আর যদি আমি রিসেন্ট যারা ক্যাডার হয়েছে তাদের কাছ থেকে নিই, কারণ এখন কিন্তু বিসিএস এর সিলেবাস, প্যাটার্ন, তারপরে হচ্ছে রিটেনের যে লেখার কৌশল, সব কিছু এখন চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর নাই। এজন্য বলবো যে সাজেশন নেওয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে আমি কার কাছ থেকে সাজেশনটা নিচ্ছি, প্রপার সাজেশনটা আমি পাচ্ছি কিনা। এজন্য রিসেন্ট যারা ধরেন 3-4 বিসিএস পর্যন্ত যারা ছিল তাদের কাছ থেকে সাজেশন নিলে আমি মনে করি যে প্রপার সাজেশনটা পাওয়া যাবে। কোচিং, আপনি কি কোচিং এর সাথে সম্পৃক্ত? হ্যাঁ, আমি কনফারেন্সের সাথে সম্পৃক্ত ছিলাম। কোচিং অবশ্যই ইম্পর্টেন্ট। কোচিংটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার প্রপার গাইডলাইনটা
দেখা গেছে ওখানে টিচারদের কাছ থেকে যারা মেন্টর থাকে তাদের কাছ থেকে প্রপার গাইডলাইনটা পাওয়া যায়, যেটা হচ্ছে আমি নিজে যদি সেটা এক্সপ্লোর করি আমার সেটা 2 বছর লাগলো, আর আমি যদি কোচিংয়ের সাথে যুক্ত থাকি দেখা গেছে আমি সেটা 6 মাস বা 1 বছরে আমি ওই প্রপার গাইডলাইনটা পাইলাম, ওই ক্ষেত্রে আপনি সুবিধাটা suggest পাওয়া যায়। করেন, নতুন যারা প্রিপারেশন নেবে তারা কোচিং এর সাথে সম্পৃক্ত হবে? হ্যাঁ, কোচিংয়ের সাথে সম্পৃক্ত থাকা উচিত। আমি সেজন্য মনে করি আমরা যখন একা একা পড়াশোনা করি অনেক সময় দেখা গেছে আমরা প্রপার ট্র্যাকে থাকি না, অনেক সময় যে আমরা কী পড়বো কতক্ষণ পড়বো, বা যদি আমাদের কোচিংয়ে যদি যুক্ত থাকি, ধরেন কালকে পরীক্ষা আছে বা 3 দিন পরে একটা সাবজেক্টের পরীক্ষা, ওটা কিন্তু পরীক্ষা থাকা উপলক্ষ পড়া হয়ে যায়, যেটা হচ্ছে নিজে নিজে পড়লে সেটা হয় না, মানে ট্র্যাকে থাকা যায় না। এই জন্য কোচিংটা হচ্ছে প্রপার একটা গাইডলাইন পাওয়ার জন্য এবং সঠিক ট্র্যাকে থাকার জন্য, মানে একটা রুটিন ওয়াইজ পড়াশোনার জন্য কোচিং জরুরি।